নমস্কার, আমি প্রজাপতি। আপনারা দেখছেন খবরের খোঁজে প্রজাপতি। আজকে আমাদের যে বিশেষ অতিথি রয়েছে ভারতীয় বিজ্ঞান ও যুক্তিবাদী সমিতির জেলা সম্পাদক এবং কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মধুসূদন মাহাতো। স্যার, আপনাকে খবরের খোঁজে প্রজাপতি স্যার। নমস্কার সকলকে। আজকে আমাদের বিষয় হচ্ছে ধর্ষণ। যে ধর্ষণ কিভাবে কমিয়ে আনা যায় বা ধর্ষণ মুক্ত দেশ গড়া যায় সেই বিষয় নিয়ে আমার জানার ইচ্ছে যে ধরুন দিনকে দিন যে ধর্ষণের ঘটনাগুলো বেড়েই চলছে, সেটা কিভাবে নিয়ন্ত্রণ করা যেতে পারে? এই নিয়ন্ত্রণের ব্যাপারটা হচ্ছে একটা পুরো সিস্টেমকে নিয়ন্ত্রণ করতে হবে। যেমন আমাদের যে সমাজ সাংস্কৃতিক যে পরিবেশ, সেই পরিবেশের মধ্যে পুরুষতান্ত্রিক মানসিকতা রয়েছে, ধর্ষকামী মানসিকতা রয়েছে, দুর্বলকে অত্যাচারের মানসিকতা রয়েছে। এগুলো কিন্তু আমাদের সমাজ সাংস্কৃতিক পরিবেশে রয়েছে, আমাদের সমাজের মধ্যেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এই মানসিকতা। সেই মানসিকতাকে ভাঙতে গেলে আপনার যেমন সমাজের এই যে বাবা মায়ের একটা ভূমিকা রয়েছে, শিশুদের যারা আগামী দিনের আর কি নাগরিক, তাদের ক্ষেত্রে যে এরকম একটা মানবিক বোধ জাগার, যে মেয়ে এবং ছেলের মধ্যে যে একটা দূরত্ব, সেই দূরত্বটাকে কমানো, যে এবং পরস্পরের প্রতি একটা সম্মান দেওয়ার একটা যে মানুষ হিসেবে দেখা, যে একজন মেয়েকে শুধু যে দুর্বল নারী এইরকম মানসিকতার হিসেবে না দেখা, মেয়ে এবং ছেলে দুজনেই যে মানুষ, এই মানুষ হিসেবে সম্মানটা দিতে শেখানো ছোটো থেকেই। প্লাস এই যে আমাদের স্কুলের ক্ষেত্রেও একটা এই ধরনের যদি একটা পরিবেশ তৈরি করা হয়, শিক্ষক শিক্ষিকারা যদি এই বোধটা তাদের মধ্যে, এই সচেতনতা বোধটা আর কি, যে ছাত্রছাত্রীদের মধ্যে যে বিশেষ করে আমাদের যে কো এডুকেশন স্কুল, এই যে কো এডুকেশন স্কুলের কিন্তু এই যে ছাত্রছাত্রীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়, একটা বন্ধুত্বের সম্পর্ক তৈরি হয়, তো পরস্পরের প্রতি সম্মান বোধেরও একটা জায়গা থাকে। কিন্তু যেগুলো আর কি শুধু গার্লস কিংবা বয়েজ স্কুল, তাদের ক্ষেত্রে কিন্তু এই ব্যাপারটা হয়ে ওঠে না, তারা একটা বিচ্ছিন্ন থাকে, যার ফলে তারা আর কি যখন ওই স্কুল কলেজ থেকে চ্যুত হয়, তখন তাদের মধ্যে এই যে ছেলে মেয়ে পরস্পরের প্রতি যে আকর্ষণ বোধ, সেই আকর্ষণ বোধটা আরও বেশি আর কি, উৎসুক মনটা বেশি থাকে। যার ফলে আমাদের এই স্কুল কলেজগুলো কো এডুকেশন হওয়া উচিত, অর্থাৎ ছাত্রছাত্রী যারা উভয়ই পড়াশোনার একটা পরিবেশ থাকা উচিত, এবং সেখানে যে সমাজ বিজ্ঞানের দৃষ্টিভঙ্গিতে, মনস্তাত্ত্বিক দৃষ্টিভঙ্গিতে তাদের বোঝানো দরকার যে যে ছাত্র এবং ছাত্রীদের মধ্যে, প্লাস এই যে শিক্ষয়িত্রী অর্থাৎ ম্যাডাম এবং পরিবারের যে বাবা মা বোন, এই যে তারা লিঙ্গ নির্বিশেষে আর কি যে সম্মান দেওয়ার ব্যাপারটা আর কি, যে কাউকে ছোট করে হেয় চোখে না দেখার ব্যাপারটা যদি আমরা এই স্তরগুলোতে আমরা গড়ে তুলতে পারি শিক্ষার মাধ্যমে, তাহলে কিন্তু এই যে যে ধর্ষকামী পরিবেশ, এই পরিবেশটা তাহলে আমরা তখনই ভেঙে ফেলতে পারবো। নতুবা আমাদের মধ্যে যে আমাদের এই প্রায় গড় আর কি, ধরুন এটা খুব একটা তো আর কি যে একটা সমীক্ষা করা হয়নি, কিন্তু গড় পড়তা আমি দেখব যে বেশিরভাগ পুরুষের মধ্যে কিন্তু এই ধর্ষকামী মনোভাবটা রয়েছে। তারা একটা যদি ওই ধরনের পরিবেশ পায়, তখনই কিন্তু তারা তার প্রতিফলন আর কি ঘটায় তাদের নিজের চরিত্রে। তো সেই জিনিসটা যার ফলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ভারতবর্ষে এই যে সন্ধ্যা 6টার পরে মেয়েদের যাতায়াত অনেকটা কমে যায়, বিশেষ করে গ্রামাঞ্চলে। শহরের ক্ষেত্রে হয়তো টুকটাক যারা বেসরকারি লেভেলে কাজ করে একটু রাত্রে লাইটের, পর্যাপ্ত লাইটের ব্যবস্থা, পুলিশের ব্যবস্থা বলে, কিন্তু গ্রামাঞ্চলে এই যে সন্ধ্যা 7টার পরেই মেয়েরা বাইরে নিরাপদ নয়। এই ব্যাপারটা কেন আসছে? মেয়ে যে ছেলেরা যেখানে হয়তো রাত্রি 10টা 11টায় বাড়ি ফিরছে কোনো বিপদের সম্মুখীন, কিন্তু মেয়েদের এই ব্যাপারটা আসার কারণটা হচ্ছে যে অধিকাংশ পুরুষের মধ্যে এই যে মেয়েদের প্রতি, নারীদের প্রতি এই মনোভাবটা রয়েছে, তাদেরকে যৌন বস্তু হিসাবে শুধুমাত্র দেখা হয়, যে মানুষ হিসেবে দেখার যে দৃষ্টিভঙ্গি, মানবিক দৃষ্টিভঙ্গি, সেই দৃষ্টিভঙ্গিটা তাদের মধ্যে ছোট থেকেই গড়ে তোলা হয়নি, যার ফলে এই সমস্যাটা। কাজে এই মূল সমস্যায় এটাকে আঘাত আনতে হবে। আপনি একটা বললেন যে গ্রামের সন্ধ্যা 7টার পরে, এইখানে তো দেখা যাচ্ছে যে সন্ধ্যা কেন, ধরুন স্কুল ডিউটি সময় যখন চলছে, অনেক সময় যে অফিস চলছে বিভিন্ন রকম ডেতে, সেখানেও এরকম ঘটনা ঘটছে। সেক্ষেত্রে কি বলবেন যে নারীরা তো নিজেদের কর্মস্থলে যেখানে সেফটি বা নিজেরাকে সেফ মনে ভাবছে না, সেক্ষেত্রে তো সন্ধ্যা কি আর মানে দিন কি রাত কি সব তো একই মনে হচ্ছে। না, সেটা ওই যে সন্ধ্যার ক্ষেত্রে বেশি করছে, যে সমস্ত আমরা ঘটনাগুলো দেখছি আর কি, সেগুলো কিন্তু বেশিরভাগই যে কর্মস্থলে
সন্ধ্যার ক্ষেত্রেই ঘটছে, সন্ধ্যার টাইমে। কারণ এই যে সন্ধ্যার ওই যে কোনো একটা মুহূর্তে যারা ধর্ষকামী পুরুষ আর কি, ওই মানসিকতার লোক, তারা একটা কখন সে একা থাকছে এই একটা একটা তার একটা যে মানসিকতা, সে যে কখন ওই মহিলা একা থাকছে, কখন পরিবেশটা ঠিক সেইভাবে গড়েছে, তার একটা অপেক্ষায় থাকে। সেই অপেক্ষাটা যখন ফলো করতে থাকে দীর্ঘদিন ধরে, তখনও একটা যে কোন টাইমটাতে ফাঁকা থাকে, রাত্রি 2টা না 3টা, কিংবা দুপুর একটা, দিনের বেলা হলে দুপুর একটা, কিংবা হয়তো কোনো মহিলা হয়তো একটা জঙ্গলের পথ দিয়ে স্কুলে যায়। যেমন ওই যে যেটা ইয়াতে হয়েছিল যে কামদুনি, কামদুনিকে জঙ্গলের মধ্যে দিয়ে স্কুলে যেতে হতো বালিকাকে, যার ফলে এই যে একটা পরিবেশ, সেই পরিবেশটা যখন একাকী পরিবেশ, যেখানে কোনো বাধা একটা পাওয়ার সম্ভাবনা নাই, কারো বাধা পাওয়ার সম্ভাবনা নাই, তখনই কিন্তু এই জিনিসগুলো ঘটে থাকে, সে দিনের বেলা হোক রাত্রিবেলা হোক। তো স্বাভাবিকভাবেই রাত্রিবেলার বাধাটা কম থাকে, সেই জন্য রাত্রিবেলায় সহজে হয়, কিন্তু দিনের বেলা একটু বাধার চান্সটা বেশি থাকে, সেই জন্য দিনের বেলা অপেক্ষাকৃত কম হয়। কিন্তু ওই যে জঙ্গলমহল রাস্তায় কিন্তু এই ধরনের ঘটনাগুলো ঘটে। আরেকটা যে ধরুন, এটা তো আজকের সমস্যা নয়, এটা দীর্ঘদিনের সমস্যা। হ্যাঁ, মানে এখনও যে ওই ঘটনাগুলো ঘটেই চলছে, ক্রমাগত বেড়ে যাচ্ছে। আমরা যদি এনসিআরবির ডাটা দেখি, তাহলে সেক্ষেত্রে তো মানে কী বলবো যে অনেকটাই কী বলবো যে বৃদ্ধি পেয়ে গেছে ঘটনাগুলো। আর আরেকটা হচ্ছে যে এতদিন ধরে এইভাবে চলে আসছে, সেক্ষেত্রে কি নতুন কোনো আইনের বা সেরকম কোনো প্রয়োজন আছে সংশোধনের? কী মনে হয় আপনার? না, আমার মনে হচ্ছে যা আইন আছে খুব একটা সংশোধনের সেরকম কিছু নেই, যে কড়া আইন আনলে যে আরও বেশি ধর্ষণ কমিয়ে আনা যাবে সেরকম। কিন্তু ধর্ষণের ক্ষেত্রে প্রমাণিত হলে মৃত্যুদণ্ডটা আমার মনে হচ্ছে কার্যকরী করা দরকার হয়েছে। সেখানে যেহেতু সে একটা বিশাল অমানবিক কাজ করছে, তার ক্ষেত্রে তার প্রতি আর আমাদের সমাজের কিংবা আমাদের বিচার ব্যবস্থার মানবিক হওয়ার কোনো প্রশ্নই নেই। তার ক্ষেত্রেও আমরা অমানবিক হওয়াটাই স্বাভাবিক, কারণ তাকে আমাদের এই যে টাকা পয়সা করের টাকা দিয়ে তাকে আবার দীর্ঘদিন বাঁচিয়ে রাখার কোনো মানে নেই, কারণ তার সংশোধন হওয়ার মানসিকতা নাই। কারণ সংশোধন যদি এত বছর ধরে সে ছোটো থেকে সংশোধন না হয়, হঠাৎ করে তার 1-2 বছরের মধ্যে আর কি সংশোধন হওয়ার আশা করা যায়, কিংবা 2-3 বছর কারাবাস হলে খুব একটা সংশোধন হওয়ার চান্স খুবই কম। যে এতদিন 30 বছর 20 বছর ধরে সংশোধনের কোনো জায়গায় আসে নাই, যে এত বড় মুক্ত পরিবেশে সংশোধন হয় না, শিক্ষার পরিবেশে বা আমার পরিবেশে, সে কারাদণ্ডে কতটা সংশোধন হতে পারে? আমার মনে হয় সেক্ষেত্রে মৃত্যুদণ্ডটাই স্বাভাবিক। কিন্তু আমাদের অলরেডি মৃত্যুদণ্ড আছে, তবে সেটা রেয়ার অ্যান্ড রেয়ার কেসে। তবে যে যাবজ্জীবন কারাদণ্ডটাও কিন্তু কম শাস্তি নেই, কারণ একজন মানুষ যে কারাদণ্ডে একাকিত্বভাবে আর কি জীবনযাপন করবে, তার পক্ষে যে স্বাভাবিক পরিবারের প্রতি না কোনো জায়গায় আত্মীয়র প্রতি কোনো যোগাযোগ নাই, এটাও কিন্তু একটা বিশাল শাস্তি। কারণ এই শাস্তিটা যে আপনি যদি একটা ঘরের মধ্যে থাকেন দীর্ঘদিন ধরে, দেখবেন যে কীরকম শাস্তি, যে বিভিন্ন জায়গায় যারা ঘুরে বেড়াতে যায়, বিভিন্ন জায়গায় বিচরণ করে, একজনকে যদি ঘরবদ্ধ রাখা হয় একটা এলাকার মধ্যে, সেটা কিন্তু একটা বিশাল শাস্তি। আমরা দেখি যে কিছু কিছু ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কেস চলতেই থাকে। সেক্ষেত্রে তো মানে এই 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 ক্ষেত্রে তো একটা সংশোধন আনার প্রয়োজন আছে, যে যত তাড়াতাড়ি একটা ব্যবস্থা হচ্ছে যে আইন ব্যবস্থা, বিচারের যে বিচার ব্যবস্থা প্রয়োগের ব্যাপারটা এখানে আসছে, যে প্রয়োগটা খুব আমরা সেইভাবে আর কি প্রয়োগটা হচ্ছে না। আইনটা আছে কিন্তু প্রয়োগটা আসছে না, কারণ এই যে প্রয়োগের ক্ষেত্রে যে আমাদের বিচার ব্যবস্থার একটা কাঠামোও দরকার আছে। যেমন আমাদের জনসংখ্যার ভিত্তিতে যে ধরুন এই যে স্কুল কলেজ সব কিছুই বাড়ে গেছে, ইউনিভার্সিটি সব কিছুই, কিন্তু সেই হারে কিন্তু আদালত বাড়ে না। আমাদের হয়তো পুরুলিয়ায় অনেক স্কুল কলেজ বেড়ে গেছে, কিন্তু আদালত দেখবে ওই সীমার মধ্যেই আছে। হয়তো বিচারপতি হয়তো কিছু বাড়িয়েছে, কিন্তু সেই অনুপাতে নাই, জনসংখ্যার অনুপাতে নাই। তার ফলে যে বিচার আর কি দ্রুত বিচার পাওয়া, সেই জিনিসটা আছে না। আমরা দেখছি যে একটা বিচার আর কি, যেটা হয়তো একটা ধর্ষণের ক্ষেত্রে যদি 1 বছর আমি ধরি, যে বিচারের ক্ষেত্রে বিচার আনে দেওয়ার একটা প্রক্রিয়া থাকে, সেটা মোটামুটি ঠিক আছে। কিন্তু দেখছি একটা বিচার, ধর্ষণের বিচার হয়তো কারো 5 বছর, কারো 10 বছর, কারো 20 বছর, এরকমও। যেমন আমাদের সাংসদ যে বীর সিং মাহাতো, ধর্ষণ কেসে ছিল, কিন্তু দীর্ঘ টাইম কিন্তু তার কেসটা চলেছিল, তার ফলে তার সে মানে দোষী সাব্যস্ত হয়নি আর কি, খালাস পায়, সে নির্দোষ বলে প্রমাণিত হয়। কিন্তু যে অভিযোগটা কিন্তু দীর্ঘদিন ধরে ছিল, কেসটা চলতে গেল। তাহলে এই যে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, এটা আমাদের বিচার ব্যবস্থার একটা কি বলা যায়, আমাদের বিচার ব্যবস্থা বলুন, আমাদের যে সরকার যে সিস্টেম, সেই পুরো সিস্টেমটারই একটা ব্যর্থতা। আমাদের উচিত যে বিচার বিভাগ এবং সরকারের যে ব্যবস্থা পরিকাঠামো, একটা ভালো পরিকাঠামো তৈরি করে, যে দ্রুত বিচার একটা পায়। যেমন যে বিভিন্ন ক্ষেত্রে কি হয়, অনেকেই
আদালতের শরণাপন্ন হতে চায়নি, কারণ আদালত দীর্ঘসূত্রিতার জন্য অনেকেই অনেক কেসে আর কি যে মামলা করতে চায়নি, কারণ দীর্ঘসূত্রিতার জন্য যে একটা ধর্ষণের কেস কবে শাস্তি পাবে তার আগে কোনো কিছু একটা তাহলে যা টাকা পয়সা এরকম বিভিন্নভাবেই অনেকই আর হয়। আজকাল এই যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে মিডিয়ার সংখ্যা এখন প্রচুর, যার ফলে আমরা ধর্ষণের সংখ্যা এখন প্রচুর দেখতে পাচ্ছি, মানে আমরা শুনতে পাচ্ছি কিংবা দেখতে পাচ্ছি। কিন্তু যে বিগত কয়েক দশক আগে কিংবা কয়েক বছর আগে মিডিয়ার সেই সংখ্যা শুনছিল না, তারপরে আমাদের ধর্ষণের যে সংখ্যাটা সেই সংখ্যাটা স্বাভাবিকভাবে আমাদের চোখে কম আসছিল। কিন্তু ধর্ষণের যে ইয়েটা মোটামুটি আমার যা ধারণা আর কি যে একই স্তরে রয়েছে, খুব একটা বাড়া কিংবা খুব একটা কমা এরকম আমার মনে হচ্ছে হয়নি। আসলে আমার মিডিয়া প্রচুর বেড়ে যাওয়ার ফলে আমরা বেশি দেখতে পাচ্ছি, এই জন্য মনে হচ্ছে যে বেড়ে যাচ্ছে, কিন্তু খুব একটা বাড়া কমার মধ্যে আমার মনে হচ্ছে খুব একটা হেরফের কিছু নেই। এই রিসেন্টলি যেটা ধরুন আরজিকর নিয়ে প্রত্যেকটা রাজনৈতিক দল এবং জনগণ যেভাবে কী বলে যে পথে নেমেছে বিচারের জন্য, শুধু তো আরজিকরের ঘটনাটাই এরকম ঘটেনি, প্রতিদিন গড়ে প্রায় হচ্ছে যে 80টা থেকে 90টার মতো হয়, তার বাকিগুলো এতটা হাইলাইট পাচ্ছে না, মানে কোথাও না কোথাও মনে হচ্ছে না যে ধরুন মিডিয়া ঠিক করে দিচ্ছে যে আমরা এটাকে তুলবো, এটাকে করব, যেহেতু যখন যে ঘটনাটা ঘটছে সে ঘটনাটা তো সব ক্ষেত্রে একই হওয়ার কথা, কোথাও না কোথাও কি এটার জন্য অনেকটা মিডিয়াকেও আপনি দায়ী করছেন? না, এই ব্যাপারটাতে পুরো সিস্টেমটাই দেয়। এই সিস্টেমটা আমাদের যে মিডিয়া থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে সব কিছুতেই আর কি, যে তারা মানে কোন জিনিসটাকে আর কি বেশি হাইলাইট করবো কিংবা কম জিনিস করবো, এটা পুরোপুরি একটা আর্থসামাজিক পরিস্থিতির উপর নির্ভর করছে। যে সেই যে মানে ধর্ষিতা কিংবা যারা আর কি এরকম বঞ্চিত কিংবা অসুস্থ কিংবা বিভিন্নভাবে নির্যাতিত, সেই ঘটনাগুলো তুলে ধরার ক্ষেত্রে একটা অর্থনৈতিক প্রভাবশালিতার একটা গুরুত্ব রয়েছে আর কি। এক্ষেত্রে যখন আমরা যদি এই ক্ষেত্রে দেখা যেত যে এর থেকে আরও বেশি গুরুত্বপূর্ণ হতো যদি এটা কোনো এমএলএ কিংবা এমপি মেয়ে হতো, তাহলে আরও কিন্তু বেশি ব্যাপারটা আর কি তাড়াতাড়ি পুলিশ প্রশাসন সজাগ হতো। কিন্তু এক্ষেত্রে একটু পুলিশ আর কি নেগলিজেন্সি দেখিয়েছে, যে দেরিতে এফআইআর থেকে শুরু করে বিভিন্ন রকম যে তথ্য প্রমাণ লোপাটের ঘটনা আমরা অভিযোগ আসছে এখনো, কিন্তু তো এই ব্যাপারটা আর কি দাঁড়াচ্ছে। তো প্রভাবশালীদের ক্ষেত্রে তখন কিন্তু দ্রুত পুলিশ প্রশাসন কাজ করে, কিন্তু এক্ষেত্রে খুব একটু দেরিতে হয়েছে আন্দোলনের চাপে। কিন্তু যারা একবারে সাধারণ, যারা একবারে দেখুন বর্ডার এলাকা, রাজ্যের বর্ডার এলাকা বলুন, দেশের বর্ডার এলাকা বলুন, হয়তো একবারে নিম্নবিত্ত গরিব শ্রেণীর মানুষদের মধ্যে যে দর্শন আসছে, যেমন পুরুলিয়া যেটা আমাদের বড়োর বানোয়ানে যে ঘটনাটা ঘটেছিল 2019-এ, আরও বিভিন্ন ধরনের যে গ্রামীণ এলাকায় ঘটছে সেই ধর্ষণের কিন্তু প্রতিবাদটা কিংবা সেভাবে মিডিয়া কভারেজ সেইভাবে কিন্তু হয়নি। আসলে পুরোটাই নির্ভর করছে যে ঘটনাটা যার ঘটছে তার পিছনে কোনো অর্থনৈতিক প্রভাবশালী এইসব কিছু আছে কিনা, প্লাস যে একটা সংগঠিত সিস্টেমের লোক কিনা, যেমন ডাক্তার, শিক্ষক, ইঞ্জিনিয়ার বলুন, সরকারি কর্মচারী, একটা সংগঠিত ক্ষেত্র আর কি। কারণ যদি কেউ না প্রতিবাদ করে, শুধু ডাক্তাররাই যদি প্রতিবাদ করে, তাহলে পুরুলিয়ার প্রত্যেক জেলায় একটা করে মেডিকেল কলেজ আছে, গোটা দেশে মেডিকেল কলেজ আছে, তাহলে একটা কিন্তু সংগঠিত প্রতিবাদ অটোমেটিক্যালি আসছে আর কি। কিন্তু এক্ষেত্রে যদি হয়তো কোনো কৃষকের মেয়ে মারা গেল কিংবা কোনো শ্রমিকের মেয়ে ধর্ষিতা হলো, সেক্ষেত্রে কী হচ্ছে, তারা তো আর কৃষক কিংবা শ্রমিকরাও তো সেইভাবে সংগঠিত না, তাদের আওয়াজ সেইভাবে তো আসছে না। ওই কৃষকরাই হয়তো সংগঠন, কৃষকের মেয়ে ধর্ষিতা হলো, সমস্ত কৃষকরাই হয়তো কোনো সেই পরিবারেই এমনকি তার পাড়া প্রতিবেশীরাই ওটাকে বেশি গুরুত্ব দিচ্ছে না, এইরকম ব্যাপারটা আসছে। যেহেতু ওই যে সংগঠিত নয়, প্রায় আর্থিক অবস্থার ব্যাপার রয়েছে, তাহলে দুটোই আর কি দায়ী, আর্থসামাজিক এবং সংগঠিতের ক্ষেত্রে প্রতিবাদটা খুব জোরালো হয়। আর জোরালো হওয়ার কারণে যে রাজনৈতিক দলগুলো নেমে পড়ার কারণ হচ্ছে যে সংগঠিত ক্ষেত্রে একটা ভোট ব্যাংক, এই যে ডাক্তারের একটা সংগঠন, দ্বারা একটা ভোট ব্যাংক, নার্সের একটা সংগঠন, একটা শিক্ষকের একটা সংগঠন আছে। সংগঠিত ক্ষেত্রে যদি হয়, প্রতিবাদটা যদি হয়, তাহলে ওখানে স্বাভাবিকভাবে রাজনৈতিক দলগুলো ঝাঁপিয়ে পড়ে, সব রাজনৈতিক দল ঝাঁপিয়ে পড়ে, কারণ ওখানে ভোট ব্যাংক রয়েছে, কে কতটা ওখানে সুবিধা নিতে পারে আর কি, প্রফিটটা কে কতটা নিতে পারে। যেমন এক্ষেত্রে আর কি সমস্ত রাজনৈতিক দলগুলো পরপর আর কি নেমে গেছে, কারণ কে কতটা ফায়দা তুলতে পারে ওখানে, কারণ ভোট ব্যাংকের ফায়দা। আরেকটা দেখছি যে রাজনৈতিক দলগুলো যখন রাজনীতি মানে কী বলবো যে পথে নেমেছে, আবার সেই রাজনৈতিক দলগুলোরই অনেক নেতাকে
সে এমএলএ হোক বা এমপি হোক বা জেলা লেভেলের হোক, ব্লক লেভেলের হোক, অনেক নেতা নেত্রীর বিরুদ্ধে এই ধর্ষণ মামলা বা নারী নির্যাতনের কেস রয়েছে। মানে সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কতটা সদিচ্ছা আছে এটাকে দূর করার, সে বিষয়ে আমার মনে একটা কিন্তু সংশয় থেকে যাচ্ছে। সে এই বিষয়ে আপনি কি বলবেন? দেখুন, ভারতের বেশিরভাগ রাজনৈতিক দলের যে রাজনৈতিক দলগুলো রয়েছে, যারা বিশেষ করে বিভিন্ন রাজ্যে কিংবা দেশে ক্ষমতায় বিভিন্ন সময় এসছে, তাদের বেশি অনেক এমএলএ কিংবা এমপি আর কি এই সমস্ত মামলায় কিন্তু জড়িত আছে। যেমন বিজেপির এখন পর্যন্ত যা সার্ভে অনুযায়ী বিজেপির সব থেকে বেশি আছে, অন্যান্য দল থেকে কি আরও কিছু কম। কিন্তু প্রত্যেক দলের যে কিছু না কিছু আর কি, কিন্তু যারা এই ক্ষমতায় এসছে কিংবা বিরোধিতায় ছিল, একটা বড় বিরোধিতায়, তাদের কিন্তু এই ধরনের আর কি কোনো না কোনো নেতা বিভিন্নভাবে জড়িত আছে এবং কেস মামলা চলছে এবং তারা এটা মানে চলতে থাকে আর কি। দীর্ঘসূত্রিতা তাদের ক্ষেত্রে বেশি হয়, কারণ এই যে বিচার ব্যবস্থা দীর্ঘসূত্রিতা করার একটা বড় কারণ হচ্ছে রাজনীতিকরা। কারণ রাজনৈতিক নেতারাও চায় না যে এটা দ্রুত বিচার পায়, তাহলে তাদের ক্ষেত্রে যে অভিযোগগুলো, তাহলে দ্রুত বিচার করে তারা শাস্তি পাবে, তাহলে দীর্ঘদিন তারা রাজনৈতিক যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ভোগ করতে পারবে না। তাহলে যে দীর্ঘ রাজনৈতিক ক্ষমতা ভোগ করার জন্যই তারা এই বিচার ব্যবস্থাটাও কিন্তু বিলম্বিত করার একটা বড় কারণ আছে। কিছু কিছু ক্ষেত্রে দেখেছি যে হয়তো ধর্ষণ ক্ষেত্রের অভিযুক্ত মানে যার ডেড বডি, ধরুন পরিবারকে না দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, বা পরিবারের কোনো সদস্য ওখানে পৌঁছায়নি, জ্বালিয়ে দেওয়ার পরে খবর দেওয়া হয়েছে। বা অনেক ক্ষেত্রে আমরা দেখছি যে হয়তো যে ধর্ষণে অভিযুক্ত হয়ে গেছে, সাজাও কাটছে, সেক্ষেত্রে যখন উনি কোনো কারণবশত বেলের যাই হোক বার হচ্ছে জেল থেকে, তখন দেখছি যে অনেক সময় অনেক লোক ওকে সম্বর্ধনা দিচ্ছে ফুল দিয়ে বা এই দিয়ে। এক্ষেত্রেও কি মনে হচ্ছে না যে ধর্ষণটাকে তারা কি বলবো, যে ধর্ষণটাকে সমর্থন করে যে পরবর্তীকালে ধর্ষণ আরও বাড়বে, সে একটা দিচ্ছে, আভাস দিচ্ছে? অবশ্যই যে রাজনৈতিক যারা ক্ষমতাশালী, তারা আর কি দেখে যে ধর্ষণকারী ব্যক্তি সে কতটা প্রভাবশালী। তার যদি যে কোনো ধর্মগুরু যদি হয়, তাহলে ধর্মগুরু অনেক শিষ্য রয়েছে, তাহলে ধর্মগুরুর যে কোনো হয়তো দর্শন কাণ্ডে শাস্তি এলো, তাকে দেখা যাচ্ছে বিভিন্ন অজুহাতে বিভিন্ন সময় আর কি পেরোলে মুক্তি দেওয়া আছে ভোটের আগে কিংবা কোনো সময়। কারণ ওর একটা ভোট ব্যাংক রয়েছে, ভোট ব্যাংককে পাওয়ার জন্য, একটা ভোট প্রভাবিত হওয়ার জন্য ক্ষমতাশালী রাজনৈতিক দলগুলো এরকম আর কি করে। এটা একটা ভোট ব্যাংকের প্রসেস, যার ফলে সমাজ সিস্টেমে যে দর্শকের প্রতি যে মনোভাবটা কিন্তু কিংবা দর্শকদের যে তাড়াতাড়ি শাস্তি পাওয়ার ব্যাপারটা, সেটা বিলম্বিত হয়েছে। হ্যাঁ, ধরুন ওনার অলরেডি শাস্তি হয়ে গেছে, সেক্ষেত্রেও যখন মানে কি বলবো, যে তাকে মনে হচ্ছে যে কোনো মহৎ কর্ম করে আসছে, তাকে ফুলের মালা দিয়ে সম্বোধন করা হচ্ছে, এই করা হচ্ছে, তার মানে তাকে আর কি ওই ভোট ব্যাংকের জন্য এই যে সমস্ত জিনিসগুলো করা হচ্ছে আর কি। যেমন হয়তো গুজরাট দাঙ্গা থেকে যারা জড়িত ছিল, তাদেরকে এরকম ফুলের মালা দিয়ে সম্বোধন করা হয়েছে। বিভিন্ন যে রাম রহিম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় যে ওই পেরোলে মুক্তি দিয়ে বিভিন্ন সময় আর কি তাদেরকে ফুলের মালা দিয়ে ইয়ে করা হয়েছে। এই ঘটনাগুলো ঘটছে এবং সেটা আর কি বেশি ঘটছে। আমরা দেখছি ওই ব্যাপারটা আর কি যে বিজেপির মধ্যে আর কি এটা কিন্তু খুব বেশি আর কি তাদের একটা কালচারের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এই ব্যাপারগুলো ঘটছে। যারা দর্শকদের পক্ষে অনেক সময় আর কি, যে আমাদের রাজ্যে ছাড়ো অন্যান্য রাজ্যে কিন্তু সরাসরি তারা দর্শকদের পক্ষে আর কি মিছিলে নামেছে, এরকম আমরা দেখছি। তো এই ঘটনাগুলো আমরা দেখছি। তো সেটা হচ্ছে পুরোটাই হচ্ছে আসলে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সাংস্কৃতিক পরিবেশ থাকে, যে কোন রাজনৈতিক দল কী মতবাদে বিশ্বাসী তার উপরেও একটা ব্যাপার থাকে আর কি। যারা এতে বেশি আর কি পুরুষতান্ত্রিক মনোবাদী, তারা এই ব্যাপারটাকে খুব একটা গুরুত্ব হইতে দেয় না। বিজেপি সেক্ষেত্রে হয়তো তাই তারা হয়তো মনোবাদী এবং পুরুষতান্ত্রিকতা তাদের মধ্যে বেশি, যার ফলে দর্শকদের কী বলা যায় একটা ফুলের মালা দিয়ে বরণ করার ব্যাপারটাও কিন্তু আমার স্যার আপনার কাছে আমার শেষ প্রশ্ন হচ্ছে যে ধরুন ভারতবর্ষ থেকে ধর্ষণ মুক্ত ভারতবর্ষ গড়তে গেলে কি কি পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে আপনি মনে করেন? দেখুন, ধর্ষণ মুক্ত একেবারে দর্শক শূন্য বা দর্শন মুক্ত করাটা খুব কঠিন আর কি, কিন্তু কমিয়ে আনা যায়। সেই কমিয়ে আনার প্রসেস হচ্ছে যে একটা হচ্ছে যে এই ব্যাপারে আর কি বিশেষ আদালত গঠন করা, যারা আর কি ধর্ষণ অভিযোগটাই আর কি দেখবে। বিশেষ আদালত থাকবে প্রত্যেক জেলা থেকে, হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, বিশেষ বেঞ্চ থাকবে আর কি, যারা এটাকে দ্রুত আর কি নিষ্পত্তি করতে পারবে 1 বছরের মধ্যে। তার জন্য বিচারপতির সংখ্যা হয়তো বাড়াতে হতে পারে, পরিকাঠামো বাড়াতে হতে পারে, প্লাস এই যে সমস্ত আর কি যে
গোয়েন্দা বিভাগ থেকে শুরু করে যারা তদন্তকারী দল, সিবিআই বলুন, সিআইডি, যারা রাজ্যের এই যে তদন্তকারী দলের যে পুলিশ অফিসার রয়েছে তাদের সংখ্যাটাও বাড়াতে হবে। নাহলে যে তদন্তের আর কি যে একটা অফিসার হয়তো দেখা যাচ্ছে যে 4-5টা কেসের তদন্ত করছে, যে সিবিআইর হাতে অনেকগুলো মামলা, যার ফলে কোনো মামলায় ঠিকঠাক মতন কিন্তু এগোচ্ছে না। তাহলে ব্যাপক যদি মামলা হয় তাহলে সংখ্যাটাও তাদের অফিসারও ব্যাপক দরকার আছে। সেই সংখ্যক হারে যদি অফিসার নিয়োগ না হয় তাহলে কিন্তু বিচার ব্যবস্থা তো পিছিয়ে পড়তে বাধ্য। যেমন আমাদের রাজ্যেই ধরুন, এই যে যত সংখ্যক থানাগুলোতে পুলিশ দরকার সেই সংখ্যক পুলিশ নেই, যার ফলে যে তদন্তকারী অফিসাররা অনেক সময় যারা অফিসার তদন্ত করে বিভিন্ন কেসের আর কি, দেখা যায় তার হাতে অনেকগুলো মামলা, অনেকগুলো তদন্ত, তারপরে তদন্ত ঠিকঠাক মতন এগোয় না। যে একটা মামলা তদন্ত করতে যায় আর একটা মামলা বিলম্বিত হয়, কিংবা 4টা মামলা একসঙ্গে মাথা কামাতে যায়, ওর মানে তদন্তে আর কি প্রভাব পড়ে, ঠিকঠাক মতো তদন্ত হয় না। তারপর অনেক সময় হাইকোর্টে কিন্তু তাদের এই যে তদন্তের ত্রুটির জন্য ভর্ৎসনা করে, এই জিনিসটা করে থাকে। তাহলে এই যে টোটাল পরিকাঠামোটা সেইটা আমাদেরকে দিতে হবে, যে আমি যথেষ্ট পুলিশ নিয়োগ করতে হবে, যথেষ্ট বিচারপতি নিয়োগ করতে হবে, যথেষ্ট এই যে সেই পরিচালনা করার জন্য একটা পরিকাঠামো দিতে হবে। প্লাস হচ্ছে যে পুলিশের একটা নিরপেক্ষতা থাকতে হবে। যেমন যে শাসক দল, এই যে পুলিশ আমাদের থাকছে, পুলিশ মন্ত্রী থাকছে, প্রত্যেকটা যে শাসন ক্ষমতা যে দল ক্ষমতা থাকছে পুলিশ মন্ত্রী কী করে, তার যদি দলের কেউ জড়িত কিংবা দলের কোনো কিছু যদি এটাই বদনাম হওয়ার চান্স থাকে তখন সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। তাহলে যে পুলিশ ব্যবস্থাটাই একটা নিরপেক্ষ সিস্টেমের দ্বারা পরিচালিত করতে হবে। যে শাসক দল যারা থাকবে তাদের দায়িত্বটা থাকবে শুধু উন্নয়ন করা। এই যে আইনি নিরাপত্তার ব্যাপারটা আমার মনে হয় রাজনৈতিক দলের হাতে না থাকে, শাসক দলের হাতে না থাকে, একটা নিরপেক্ষ কোনো কমিটির হাতে যদি থাকে তাহলে আমার মনে হয় সুবিধা, পুলিশ নিরপেক্ষভাবে কাজ করতে পারবে। শাসক দলের আন্ডার থেকে পুলিশ কিন্তু নিরপেক্ষভাবে কাজ করতে সবসময় পারে না, অসুবিধা হয়, যার ফলে এই সমস্যাটা হয়। তাহলে এই ধরনের একটা যদি বোর্ড থাকে যাদের হাতে পুলিশটা থাকে, পুলিশ নিয়ন্ত্রণ করবে আর কি, রাজ্যের শাসক দলের হাতে ছাড়া, তাহলে আমার মনে হয় পুলিশের নিরপেক্ষতাটা বেশি পাওয়া যাবে। প্লাস হচ্ছে যে আমাদের সামাজিক স্তরে, পারিবারিক স্তরে, যে বললাম প্রাথমিক স্তরে যে বাবা মায়েরা ছেলে মেয়েদের আর কি তাদেরকে যে বোঝানোর দায়িত্ব, যে ছেলে মেয়েকে শ্রদ্ধা করা, মেয়ে ছেলেকে শ্রদ্ধা করার এই মানসিকতাটা গড়ে তুলতে হবে। একে অপরকে যৌন বস্তু হিসাবে না দেখে মানবিক হিসাবে দেখতে হবে, একজন মানুষ হিসাবে দেখতে হবে। এটা হচ্ছে আমাদের সামাজিক স্তর। আবার হচ্ছে এই যে স্কুল স্তরও আমাদের এই ব্যাপারটা আর কি দেখতে এসেছে, শিক্ষক তারা এই ব্যাপারটা করবে, স্কুল কলেজ বিভিন্ন প্রতিষ্ঠানে আর কি যদি এই পরিবেশটা আর কি তাদের ওই ব্যাপারটা নিয়ে আলোচনা হয়, মানে মানবিক মূল্যবোধটা জাগানো হয়, তাহলেই কিন্তু এই পরিবেশটা, মানে এই যে ধর্ষণের এটা আমাদের কমিয়ে আনা সম্ভব। যে রাজনৈতিক দলের ব্যাপারটা আর কি, যে রাজনৈতিক দলগুলো, কোনো রাজনৈতিক দল যদি এই যে ধর্ষকদের কিংবা এই যে ধর্ষককামী মানুষদের সমর্থন করে কিংবা তাদের সমর্থনে মিছিল কিংবা ধর্ষণে অভিযুক্ত থাকে, তাদেরকে যদি বেশি প্রার্থীপদ দেয়, সেই প্রার্থীপদটা বা হয়তো জনগণের একটা দায়িত্ব রয়েছে যে তাদেরকে নির্বাচনে হারানোর দায়িত্ব যারা এই সমস্ত প্রার্থীপদ। আরেকটা দায়িত্ব থাকতে পারে নির্বাচন কমিশনের, সেটা হয়তো আইন আনতে হতে পারে যে নির্বাচন কমিশন ওই সমস্ত যারা আর কি অভিযুক্ত তাদের প্রার্থীপদ বাতিল করতে পারে আর কি, তাদেরকে নির্বাচনে না দাঁড়ানোর নোটিশ করতে পারে আর কি, যে এদের কারণ নির্বাচনে দাঁড়াতে পারবেন না, এই ধরনের একটা বিজ্ঞপ্তি দ্বারা দিতে পারে যে এই ধরনের অভিযোগ, তাহলে কিন্তু ধর্ষণটা কমিয়ে আনা সম্ভব। ধন্যবাদ স্যার আমাদের ধন্যবাদ।